দীঘা বাঙালিদের কাছে সবসময়ের জন্যই একটা আবেগের জায়গা। এখানে প্রতিদিন হাজারো হাজারো মানুষ ঘুরতে আসে। অবশ্য বর্তমানে এই সংখ্যাটা অনেকটাই বেড়ে গেছে। তবে সাবধান, যদি আপনি দীঘায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছেন বা ভবিষ্যতে যাওয়ার কথা ভাবছেন, তাহলে এই ঘটনাটি আপনার অবশ্যই শোনা উচিত। নয়তো আপনিও কোনো বড় রকম ভৌতিক ঘটনার সম্মুখীন হতে পারেন। আমরা দীঘার অনেক ভুতুড়ে হোটেলেরই ঘটনা শুনেছি, তবে আমরা অনেকেই এটা জানি না যে দীঘা রেলওয়ে স্টেশনেও অনেক ভৌতিক ঘটনা ঘটে। হ্যাঁ, আজ আপনাদেরকে দীঘা রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনার কথা শোনাবো, যেই ঘটনাটা ওই স্টেশনেরই এক আরপিএফ কনস্টেবলের সাথে ঘটেছে। না, ঘটনাটা যে শুধু আরপিএফ কনস্টেবলের সাথেই ঘটেছে এমনটা কিন্তু নয়। এই ঘটনাটা অনেক সাধারণ মানুষের সাথেও ঘটেছে। তো কি সেই ঘটনা, কি ঘটেছিল ওই আরপিএফ কনস্টেবলের সাথে, কেনই বা এমন ঘটনা ঘটল? এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানতে হলে ঘটনাটা শেষ পর্যন্ত শুনুন। নমস্কার, আমি উৎপল ঘটক। প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার রাত 10টার মতো আজও ঠিক রাত 10টায় চলে এসেছি একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। যেই ঘটনাটি ওই আরপিএফ কনস্টেবলই আমাকে লিখে পাঠিয়েছে। তো আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব আজকের মেন ঘটনায়। ঘটনাটা আমাকে ঠিক যেভাবে লিখে পাঠানো হয়েছে আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি। হাই উৎপল, আমি পঙ্কজ বর্মন, পেশায় একজন আরপিএফ কনস্টেবল। আজ আমি তোমাকে আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা লিখছি, যেই ঘটনাটি দীঘা রেলওয়ে স্টেশনে ঘটেছে। তবে ঘটনাটা যে শুধু আমার সাথেই ঘটেছে এমনটা কিন্তু নয়। আমাদের অনেক স্টাফ, এমনকি অনেক সাধারণ মানুষও এই ঘটনার সম্মুখীন হয়েছে। আর সত্যি কথা বলতে এই ঘটনার পুনরাবৃত্তি এখনও মাঝে মধ্যে ঘটে। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 10 মাস আগে, অর্থাৎ 2024 সালের নভেম্বর মাসের প্রথম দিকে। তখন আমার দীঘাতেই পোস্টিং ছিল। যেই দিনের কথা বলছি সেই দিনটা ছিল বৃহস্পতিবার। আমার এখনও ওই দিনের ওই ঘটনার কথা মনে পড়লে গোটা গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওই দিন রাত 11:40-এ দীঘা স্টেশন থেকে মালদা টাউন এক্সপ্রেস ছাড়ে। আর এটাই ছিল ওই দিনের সবচেয়ে লাস্ট ট্রেন। তো ট্রেন স্টেশন থেকে বেরিয়ে গেলে আমি প্ল্যাটফর্মটা একবার রাউন্ডে বেরোই, কেননা এইরকম ফাঁকা প্ল্যাটফর্মে অনেকেই অনেক কুকর্ম করে। আর সবচেয়ে বড় কথা, এটা আমার প্রতিদিনেরই একটা ডিউটি। আমি টর্চ হাতে বেশ অনেকটাই এগিয়ে গেলাম। সব কিছু স্বাভাবিকই ছিল, কোথাও কোনো লোকও নেই, কোনো ঝামেলাও নেই। তবে মনে মনে ভাবলাম যে এতটা যখন চলে এসেছি, যাই শেষ পর্যন্ত ঘুরেই আসি। এই ভেবে একেবারে প্ল্যাটফর্মের শেষ পর্যন্ত গেলাম। তবে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এসে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ শুনতে পেলাম। ঘড়িতে তখন প্রায় রাত 12টা। এই এত রাতে বাচ্চা ছেলের কান্না, ব্যাপারটা একটু অদ্ভুতই লাগলো। মনে মনে ভাবলাম যে হয়তো কোনো ভিখারির বাচ্চা টাচ্চা হবে, কিন্তু তবুও কেমন একটু খটকা লাগলো। কারোর ছেলে হারিয়ে যায়নি তো? আমি টর্চের আলোটা জ্বেলে ওই কান্নার আওয়াজটাকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে চললাম। তবে আমি যতই সামনের দিকে এগিয়ে চললাম, দূর থেকে ততই দলবাঁধা কুকুরের কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো, যেন তারাও দল বেঁধে হাহাকার করে কাঁদছে। সত্যি বলতে আমার একটু ভয় ভয় লাগছিল, কিন্তু তারপরেও আমি সেই বাচ্চার কান্নার আওয়াজটাকে অনুসরণ করে সামনের দিকে এগোতে লাগলাম। তবে যতই সামনের দিকে এগোই না কেন, কাউকেই দেখতে পাচ্ছিলাম না। আর
কেন জানি না বারবার মনে হচ্ছিল যে ওই বাচ্চার কান্নার আওয়াজটা আমি যতই এগোচ্ছি সেটাও যেন ততটাই দূরে সরে যাচ্ছে। আর শুধু তাই নয়, আমার নাকে একটা পচা গন্ধ ভেসে আসছে। এমনকি বাতাসটাও পুরোপুরি থেমে গেছে। আমি একবার ভাবলাম যে অফিসে ফোন করে পুরো ব্যাপারটা জানাই। কিন্তু আবার এটাও ভাবলাম যে না, এই সামান্য ব্যাপার নিয়ে ফোন করলে ওরা হাসাহাসি করবে। ভাববে আমি ভীতু। তাই আর ফোন করলাম না। টর্চের আলোটাকেই ভালোভাবে চতুর্দিকে ফেলে বাচ্চা ছেলেটিকে খুঁজতে লাগলাম। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও কাউকেই দেখতে পেলাম না। তাই বাধ্য হয়েই ফিরে আসছিলাম। তবে এই ফিরে আসার পথে মানে রেল লাইন থেকে যখন আমি প্ল্যাটফর্মে উঠব, ঠিক সেই মুহূর্তেই আমি খেয়াল করি যে প্ল্যাটফর্মের এক পাশে একটা অন্ধকার কোণে সিমেন্টের বেঞ্চির উপর একটা মহিলা বসে আছে। যেহেতু সে অন্ধকারে বসেছিল তাই তার উপর আমি টর্চের আলো ফেললাম। তবে এই আলো ফেলতেই আমি দেখি যে সে একা নয়। সে তার বুকের কাছে একটা বাচ্চা ছেলেকে রেখে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। সম্ভবত ছেলেটিকে দুধ পান করাচ্ছে। ভাবলাম হয়তো কোনো প্যাসেঞ্জার হবে, হয়তো ট্রেন মিস করেছে। আমি মহিলাটিকে জিজ্ঞাসা করলাম। তাকে বললাম, এই, কে তুমি? এত রাতে এখানে কেন বসে আছো? না, মহিলাটি কোনো উত্তর দিল না। আমি আবার বললাম, শোনো, এখানে এত রাতে বসে থাকা ঠিক নয়, যাও, সামনের দিকে যাও। সেই একই, মহিলাটি এবারেও কোনো কিছুই বলল না। আমি বেশ একটু বিরক্তই হলাম। বিরক্ত হয়ে লাঠি দিয়ে তাকে খোঁচা দিতে লাগলাম। তবে এই খোঁচা দিতে গিয়েই আমার মাথায় বজ্রপাত নেমে পড়ার মতন অবস্থা। কেননা লাঠিটা তার শরীরের উপর লাগলই না, শরীরের ভিতর দিয়ে চলে গেল। যেন সে আছে অথচ তার শরীর নেই। আমি তো রীতিমতো পুরো ঠান্ডা হয়ে গেলাম। বুকের ভিতরটা ধড়পড় করতে শুরু করলো। তবে ঠিক তখনই ঠিক তখনই মহিলাটা একটা পৈশাচিক হাসি হাসতে শুরু করলো। আর সেই সাথে সে তার মাথাটাকে ধীরে ধীরে উপরের দিকে তুলল। তবে সে যেই তার মাথাটাকে উপরের দিকে তুলল, মানে তার চোখে আমার চোখ পড়তেই আমার পুরো শরীরের মধ্যে একটা কারেন্ট বয়ে গেল। তার পুরো মুখটাই একেবারে থেতলে গেছে। চোখ দুটো কোটর থেকে প্রায় বেরিয়ে এসেছে। এমনকি তার ঠোঁট ফেটে রক্তও ঝরছে। আর শুধু তাই নয়, গালের একটা সাইডের মাংস পুরো ঝলসে গেছে। আমি বুঝতে পারলাম যে এ কোনো মানুষ নয়, এ নিশ্চয়ই কোনো প্রেতাত্মা। আমি আর এক সেকেন্ডও ওখানে সময় নষ্ট করলাম না। প্রাণপণ হাতে নিয়ে সঙ্গে সঙ্গেই ওখান থেকে দৌড়াতে শুরু করলাম। কোনোরকমভাবে হাঁপাতে হাঁপাতে অফিস পর্যন্ত এলাম। অফিসে আসতেই বেশ কয়েকজন স্টাফ আমাকে জিজ্ঞাসা করে ওঠে। তারা বলে, কি হয়েছে পঙ্কজ, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? আমি তখন তাদেরকে পুরো ঘটনাটাই খুলে বলি। আমার কথা কেউ কেউ বিশ্বাস করে, আবার কেউ কেউ হেসেই উড়িয়ে দেয়। তবে যারা বিশ্বাস করলো তাদের মধ্যেই বেশ কয়েকজন আমার সঙ্গে ওই জায়গায় আবারও গেল। কিন্তু অবাক করার বিষয়, তখন সেখানে আর কেউই নেই। কি আর করব, ডিউটি শেষ হতেই আমি আমার কোয়ার্টারে ফিরে এলাম। কোয়ার্টারটা স্টেশনের কাছেই, ছোট্ট একতলা একটা বিল্ডিং। তবে যেহেতু সরকারি বাসস্থান, তাই চারিপাশটা বেশ নির্জনই বটে। রাত তখন প্রায় 2:15 কি 20।
আমি বিছানায় শুয়ে আছি। ঘুম তখনও আসেনি। তবে এমন সময় দরজার বাইরে কুকুরদের একটা অদ্ভুত ডাক শুনতে পেলাম। যেই ডাক যখন আমি প্ল্যাটফর্মের শেষের দিকে যাচ্ছিলাম তখন শুনতে পেয়েছিলাম। আমার তো এই আওয়াজটা শুনে বুকের ভিতরটা কেমন যেন ধড়ফড় করতে শুরু করলো। কেননা কুকুরদের এইরকম অদ্ভুত ডাক আমি আমার জীবনে কোনো দিনই শুনিনি। আর শুধু তাই নয়, আমি একটা নুপুরের আওয়াজও শুনলাম। যেই আওয়াজটা শুনে মনে হলো যে দরজার বাইরে কেউ যেন নুপুর পরে হেঁটে বেড়াচ্ছে। কিন্তু এই এত রাতে কে হাঁটছে এটা দেখার জন্যই আমি মনের মধ্যে একটু সাহস জোগাড় করে দরজাটা খুললাম। তবে অবাক করার বিষয়, দরজা খোলার পর কাউকেই দেখতে পেলাম না। শুধু একটা ঠান্ডা বাতাসের ঝাপটা আমার গায়ে এসে ধাক্কা মারল। আর সেই সাথে একটা নারী কণ্ঠের কান্নার আওয়াজ ভেসে এলো। না, আমি ওই কান্নার আওয়াজ সহ্য করতে পারিনি। তাই বাধ্য হয়ে সঙ্গে সঙ্গেই দরজাটাকে বন্ধ করে দিই। তবে সেই রাতে আর কোনো কিছুই ঘটেনি। কিন্তু পরদিন রাতে আবারও বিভিন্ন রকম সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। এই যেমন জানালার কাছে কেউ যেন টোকা দিতে লাগলো। কিছুক্ষণ পর টোকার আওয়াজটা বন্ধ হয়ে দরজার পাল্লায় কেউ যেন নখ দিয়ে আঁচড়াতে লাগলো। এমনকি সেই সাথে আবারও সেই একই বাচ্চা ছেলের কান্নার আওয়াজ শোনা গেল। আমি মনের মধ্যে সাহস জোগাড় করে খুবই আস্তে আস্তে জানালার পাল্লাটা খুললাম। জানালা দিয়ে বাইরে টর্চের আলো ফেললাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তবে জানালার কাছে স্পষ্ট আঙুলের দাগ দেখলাম। যেই দাগ কোনো সাধারণ দাগ নয়, রক্তের দাগ। হ্যাঁ, রক্তের আঙুলের দাগ। আমার তো এই দৃশ্য দেখে হাত পাগুলো রীতিমতো থরথর করে কাঁপতে শুরু করলো। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই সঙ্গে সঙ্গেই জানালাটাকে বন্ধ করে চুপচাপ খাটে এসে বসলাম। তবে এই খাটে এসে বসতেই হঠাৎ করেই ঘরের কারেন্ট চলে যায়। আর কারেন্ট যেতেই আমি খেয়াল করি যে ঘরের কোণে কেউ যেন দাঁড়িয়ে আছে। সম্ভবত কোনো মহিলাই হবে, কেননা কোলে একটা বাচ্চা ছেলে আছে। আমি সঙ্গে সঙ্গেই মহিলাটির দিকে টর্চের আলো ফেলি, কিন্তু বরাবরের মতোই এবারেও কাউকে দেখতে পেলাম না। না, কোয়ার্টারে আমি আর একা থাকতে পারছিলাম না। তাই আমার এক সহকর্মীকে পরদিন রাতে আমার সঙ্গে শোয়ার জন্য অনুরোধ করি। সে আসে, তবে সে আমার এই কথাগুলোকে বিশ্বাস করে না। সে একটা কথাই বলে যে ভূত প্রেত বলে কোনো কিছুই হয় না, এগুলো সবই নাকি মানসিক ভ্রম। তবে তার এই ধারণাটা মিথ্যে প্রমাণিত হয়েছিল। কেননা রাত যখন প্রায় 12টা, তখন জানালার পাল্লাটা হঠাৎ করেই একটা বিকট আওয়াজ করে নিজের থেকেই খুলে গিয়েছিল। আমরা দুজনেই বেশ চমকে উঠেছিলাম। তবে এর থেকেও বেশি চমকেছিলাম যখন সেই শিশুর কান্নার আওয়াজ আর সেই কুকুরের আর্তনাদ একসঙ্গে ভেসে এলো। আমার ওই সহকর্মী রাজেশ, সে তো বেশ যথেষ্টই ভয় পেল। আমি ওকে কিছু একটা বলতে যাব, ঠিক তার আগেই ঘরের বাল্বটা হঠাৎ করেই জ্বলতে নিভতে শুরু করলো। আর এইভাবে মোটামুটি বেশ কিছুক্ষণ জ্বলার পর যখন বাল্বটা পুরোপুরি নিভেই গেল, ঠিক তখনই আমরা দুজনেই খেয়াল করি যে ঘরের সেই একই কোণে, সেই একই জায়গায় সেই মহিলাটি আবারও দাঁড়িয়ে আছে। তবে এইবার অন্ধকারের মধ্যেও তার মুখটা পুরো পরিষ্কার দেখলাম। সেই একই রকম থেতলে যাওয়া মুখ, একই রকম ঝলসে যাওয়া চামড়া,
ঠোঁটের পাশে রক্ত, আর চোখগুলো সেই একই রকমভাবেই বড় বড় করে বাইরে বেরিয়ে আসা। মানে সব কিছুই হুবহু একই রকম। আমার ওই বন্ধু রাজেশ, সে তো এই দৃশ্য দেখে রীতিমতো চিৎকার করে উঠল। দরজা খুলে এক দৌড়েই বাইরে বেরিয়ে গেল। ওর পেছন পেছন আমিও বাইরে গেলাম। বাকিটা রাত ওর কোয়ার্টারে কাটালাম। না, সে রাতে যেহেতু ওর কোয়ার্টারে ছিলাম, তাই আর কোনো কিছুই ঘটেনি। তবে সেই রাতে আর কোনো কিছু না ঘটলেও বিপদ কিন্তু আমাদের পিছু ছাড়েনি। কেননা প্রত্যেকটা রাতেই কিছু না কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতই। এই যেমন কখনো দরজার বাইরে কারোর ফিসফিসানি কথা বলার আওয়াজ, কখনো হঠাৎ করেই ঘরের মধ্যে রক্তের দাগ, আবার কখনো সেই বাচ্চা ছেলের কান্নার আওয়াজ। মানে দিন দিন আমার সাথে এমনই সব ঘটনাগুলো ঘটছিল যে রাতে আমি আর ঘুমোতেই পারতাম না, যেই কারণে আমার শরীরটাও পুরো ভেঙে গিয়েছিল। তবে আমি আর চুপ থাকতে পারলাম না। অফিসে গিয়ে সমস্ত ঘটনাটাই ইনচার্জকে খুলে বলি। আমার বলা দেখে অনেকেই তখন এগিয়ে আসে। তারাও তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথাই বলে। আসলে আমিও সেদিন প্রথমে জানলাম যে তাদের সাথেও এইরকম ঘটনা ঘটছে, কিন্তু তারা লোকলজ্জার ভয়ে সেসব কথা বলতে পারেনি। তবে যেই আমি বলা শুরু করলাম, তখন তারাও সাহস করে এগিয়ে আসে এবং তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথাই খুলে বলে। আর এই যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে একই কথা বলছি, এই কারণে অফিস কর্তৃপক্ষও নড়ে চড়ে বসে। তারা ব্যাপারটাকে নিয়ে তদন্ত শুরু করে। আর এই তদন্ত করতে গিয়ে তারা জানতে পারে যে হেরিয়া স্টেশনে ২৬ বছরের এক গৃহবধূ মমতা গিরি, সে দীঘাগামী একটা লোকাল ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর এই আত্মহত্যার সময় তার সঙ্গে তার সন্তানও ছিল, যে কারণে শুধু সে একাই নয়, তার সন্তানও মারা যায়। তবে তার এই মৃত্যুর পেছনে একটাই কারণ, আর সেটা হলো তার শ্বশুরবাড়ির অত্যাচার। না, আমরা আর দেরি করলাম না। ওখানকারই বেশ কয়েকজন স্থানীয়র সঙ্গে কথা বলে এক ওঝার সন্ধান পাই এবং সেদিন বিকেলেই আমরা সেই ওঝার বাড়ি যাই। তাকে পুরো ঘটনাটাই খুলে বলি। সে সব শুনে আমাদের প্রত্যেককেই ঝাড়ফুঁক করেন, এমনকি আমাদের প্রত্যেকের হাতেই একটা করে তাবিজও বেঁধে দেন এবং সব শেষে আমাদের প্রত্যেকের কোয়ার্টারে এসে বেশ কিছু ক্রিয়াও করেন। ক্রিয়া বলতে এই যেমন ঘরের মধ্যে ধূপ ধুনো এইসব জ্বালিয়ে কিছু মন্ত্রপাঠ করেন, তারপর ঘরের চতুর্দিকে সর্ষে পোড়া ছড়ান, এমনকি ঘরের ৪ কোণে ৪টা মন্ত্রপুত পেরেক গাড়েন। তবে এই ক্রিয়া করার সময় কার কোয়ার্টারে কী ঘটেছিল সেটা আমি ঠিক জানি না, কিন্তু আমার কোয়ার্টারে যখন এই ক্রিয়া করা হয় তখন কিন্তু অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনাই ঘটেছিল। এই যেমন সেই শিশুর কান্নার আওয়াজ, কখনো সেই কুকুরের আর্তনাদ, আবার কখনো সেই মহিলার কান্নার আওয়াজও শোনা গিয়েছিল। কিন্তু ওঝা যখন তার ক্রিয়া সম্পন্ন করল, তখন আস্তে আস্তে আবারও সব কিছু স্বাভাবিকে পরিণত হলো। তবে সব কিছু স্বাভাবিকে পরিণত হলেও ওঝা আমাকে একটা কথা বলেছিল যে এই আত্মাকে পুরোপুরিভাবে মুক্তি দেওয়া সম্ভব নয়। একে পুরোপুরিভাবে মুক্তি দিতে গেলে গয়ায় পিণ্ড দিতে হবে। কিন্তু যেহেতু এই মুহূর্তে সেটা সম্ভব নয়, তাই সে যাতে আমার কাছে না আসতে পারে তার ব্যবস্থা তিনি করে দিয়েছেন। কিন্তু তারপরেও মাঝে মধ্যে বেশ কিছু অদ্ভুত ঘটনা আমি অনুভব করেছি। এই যেমন মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমার মনে হতো যে জানালার পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে, অথচ কেউই থাকতো না। আবার কখনো কখনো বিভিন্ন রকম অদ্ভুত আওয়াজও শুনতে পেয়েছি। কখনো কখনো উল্টোপাল্টা স্বপ্নও দেখেছি। তাই বাধ্য হয়েই আমি বদলির আবেদন করি। কর্তৃপক্ষ আমার মানসিক অবস্থার কথা ভেবে রাজিও হয় এবং কিছুদিনের মধ্যেই আমার খড়গপুর স্টেশনে বদলিও হয়ে যায়। হ্যাঁ, এখন আমি খড়গপুরে ডিউটি করি, আর আমার সাথে এই মুহূর্তে কোনো অদ্ভুত ঘটনা কোনো কিছুই ঘটেনি।
না কোনো অস্বাভাবিক আওয়াজ, না কোনো অস্বাভাবিক দৃশ্য আমি কোনো কিছুই অনুভব করিনি বা কোনো কিছুই দেখিনি। তবে আমি শুনেছি যে ওই ঘটনার রেশ এখনও কাটেনি। এখনও রেলের অনেক স্টাফই, এমনকি অনেক সাধারণ মানুষও ওই ভৌতিক ঘটনার সম্মুখীন হয়। তো এটাই ছিল পঙ্কজদার নিজের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু তার আগে একটাই কথা, আপনারা যারা বর্তমানে দীঘা যাবেন ভাবছেন বা যারা ভবিষ্যতে দীঘা যাওয়ার পরিকল্পনা করছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো, তারা সবাই সচেতন থাকবেন। আর যতটা সম্ভব এই ভিডিওটাকে আত্মীয়স্বজনের কাছে বা বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে রাখবেন, যাতে করে তারাও যেন দীঘা যাওয়ার আগে সচেতন হয়ে যায়। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি চলে যাব আজকের প্রশ্ন উত্তর পর্বে। তবে তার আগে আর একটা কথা, ঘটনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দেবেন। আর হ্যাঁ, লাইক করার পর দেখবেন একটা হাইপ বাটন আসছে, ওটাতে ক্লিক করে একটা হাইপ করে দেবেন। এতে করে আমি এইরকম ঘটনা আরও বেশি উৎসাহ নিয়ে আপনার কাছে আনতে পারবো। তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। আজকের প্রশ্ন, এই ঘটনাতে যেই মহিলাটি মারা গিয়েছেন, মানে যেই আত্মার কথা বলা হয়েছে, সে কত বছর বয়সে মারা গিয়েছিল? তো চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন উত্তর 24 পরগনা থেকে শ্রেয়া দাস মুখার্জি, অসীম নন্দী ও সোমা বোস। বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা দে। হাওড়া থেকে গৌরব মল্লিক। হুগলি থেকে সুরদীপ কুণ্ডু। দক্ষিণ 24 পরগনা থেকে মেঘা মণ্ডল, মামনি দাস ও অয়ন মণ্ডল। পূর্ব বর্ধমান থেকে প্রীতম। নদিয়া থেকে দেবতী বিশ্বাস ও সাথী দাস। কলকাতা থেকে সুজাত ঘোষ ও ইন্দ্রনীল মজুমদার। কটক থেকে রাধেশ্যাম পাল। মুর্শিদাবাদ থেকে প্রভাত মণ্ডল এবং সর্বশেষ জলপাইগুড়ি থেকে বিপ্লব দাস। তো চলুন আবারও দেখা হবে সোমবার রাত 10টায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।